মা, বাড়ির উঠোনে আমি মাটির হাঁড়ি তৈরি করতে গেলাম। ঠিক আছে, কিছুক্ষণ পরে এসে খাবার খেয়ে যেও। তুমি কাজে এত ব্যস্ত যে খাবার খেতেই ভুলে যাও। ঠিক আছে মা। রাকেশ এই বলে বাড়ির উঠোনে হাঁড়ি বানাতে চলে যায়। রাকেশ হাঁড়ি বানাতেই থাকে। এরই মধ্যে গ্রামের প্রধান ও কয়েকজন লোক রাকেশের কাছে আসে। প্রধান মহাশয়, আপনারা এখানে কোনো কাজ আছে কি? রাকেশ, এই বছর গরম অনেক বেড়েছে। ধীরে ধীরে কুয়ার জল শুকিয়ে যাচ্ছে। সত্যিই তো, এটা তো বড় চিন্তার বিষয় প্রধান মহাশয়। এজন্যই আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করেছি, যত কম হয় আমরা জলের ব্যবহার কম করব, যাতে জল সংরক্ষণ করা যায়। এত খুব ভালো সিদ্ধান্ত। আমিও যত সম্ভব জল সংরক্ষণ করার চেষ্টা করব। রাকেশ ভাই, তুমি সত্যিই যদি জল সংরক্ষণ করতে চাও, তাহলে কুয়ার জল ব্যবহার করে হাঁড়ি বানানো বন্ধ করো। হ্যাঁ রাকেশ ভাই, আপনি তো হাঁড়ি বানানোর জন্য অনেক জল ব্যবহার করেন। এমনি তো গরমের জন্য জল পান করারই জল পাওয়া যাচ্ছে না। আপনারা সকলে মিলে এরকম সিদ্ধান্ত কিভাবে নিলেন, যেখানে আপনারা সকলেই জানেন যে জল ছাড়া হাঁড়ি বানানো সম্ভব নয়? দেখো রাকেশ, আমাদের সিদ্ধান্ত তোমাকে মানতেই হবে। তুমি কি চাও তোমার কারণে গ্রামের সকল মানুষ জল না খেয়ে মারা যাক? না না প্রধান মহাশয়, আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক আছে, আমি কুয়ার জল ব্যবহার করব না হাঁড়ি বানানোর জন্য। গ্রামের প্রধান ও গ্রামের লোকজন রাকেশের কাজ বন্ধ করে সেখান থেকে চলে গেল। রাকেশ ঘরের মধ্যে চিন্তিতভাবে বসেছিল। আরে বেটা রাকেশ, তুমি চিন্তিত হয়ে কেন বসে আছো? ও কিছু না মা, শরীর খারাপ করছিল তাই বসে আছি। না না, তুমি তো এমনি বসে থাকার ছেলে নও। কোনো কিছু তো হয়েছে তোমার সঙ্গে। রাকেশের মা বারবার বলার ফলে রাকেশ অবশেষে বুকে দুঃখ নিয়ে বলল, মা, এখন পর্যন্ত সব ঠিকঠাক চলছিল। আমাদের যা ইনকাম হচ্ছিল তাতে আমরা খুশিতে ছিলাম। হঠাৎ করে আমাদের সঙ্গে এমন কেন হলো? আমাদের সঙ্গে যা হয়েছে এটা অন্যায় হয়েছে। প্রধান মহাশয় ও গ্রামের লোকজন জানে যে আমাদের হাঁড়ি তৈরি করেই আমাদের সংসার চলে, আর গ্রামের কুয়ার জল আমাদের সমান হক আছে। ওদের কথাটা তো সত্য। যদি আমি কুয়ার জল ব্যবহার করে হাঁড়ি তৈরি করি, তাহলে গ্রামের বাকি লোক এই গরমে জল না পান করে মারা যাবে। আচ্ছা, ওসব ছাড়ো, খিদে লেগেছে, খাবার খেয়ে নাও। এই ঘটনার পর অনেক চিন্তায় পড়ে গেল। মনে হচ্ছিল যে তার পায়ের তলের যে মাটি সেটাই সরে গেছে। তার মা তাকে অনেক করে বোঝালো এবং খাবার নিয়ে এলো। এ নাও বেটা, খাবার খেয়ে নাও, আর উপরওয়ালার উপর ভরসা করো, যা করে ভালোর জন্যই করে। মা ছেলে দুজনেই খাবার খেতে থাকে। কয়েকদিন এভাবে চলে গেল কোনো কাজ ছাড়াই। গ্রামের আর কোথাও জল নেই। চারিদিকে শুধু শুকনো হয়ে গ্রামটা পড়েছিল। সূর্যের প্রখর তাপ। রাকেশ চিন্তিতভাবে গ্রামে ঘুরে বেড়াচ্ছিল। আরে ভাই রাকেশ, তোমাকে কয়েকদিন থেকে দেখছি হাঁড়ি তৈরি করছো না যে। কি করে হাঁড়ি তৈরি করব? তুমি তো জানোই এই গরমে গ্রামে জল পান করার জল পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। জলের সমস্যা আছে, এটা ঠিকই, কিন্তু তুমি তো শুধু হাঁড়ি বানাতে পারো। তুমি তো আর কোনো কাজ করতে পারো না। তোমার সংসার চলছে কিভাবে? ভাই, খুবই কঠিন অবস্থায় চলছি। মার ওষুধের পয়সায় ঠিকঠাক জড়ো করতে পারছি না। এদিক ওদিক কারো কাছে কাজ করে কোনোরকমের সংসারটা চালাচ্ছি। উরি বাবা, এই গরমে মজদুর করা কতটা কঠিন হচ্ছে বলো তো। কি আর করার আছে? মনে হচ্ছে এই গরমটা আমাদের খুশিতে আগুন জ্বালাতে এসেছে। আচ্ছা ভাই রাকেশ, এই গরম আর আমি সহ্য করতে পারছি না। আমি ঘরের দিকে রওনা দিলাম। আমার কথা শুনো তো, তুমিও ঘরের দিকে রওনা দাও। এই বলে রাজেশ সেখান থেকে রওনা দিল। রাকেশ গ্রামে ঘুরতে লাগল। ঘুরতে ঘুরতে বনের দিকে যেতে যেতে হাঁড়ি তৈরি করার সুন্দর ভালো মাটি পেল। এই মাটি তো খুব সুন্দর। এই মাটি দিয়ে যদি হাঁড়ি তৈরি করি, হাঁড়ি খুব শক্ত ও মজবুত হবে। কিন্তু এই পরিস্থিতিতে আমার দক্ষতা প্রকাশ করার মতো কিছু নেই। যদি এরকম পরিস্থিতি না হতো তাহলে আমার দক্ষতা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারতাম।
রাকেশ আফসোস করতে থাকে। ওই সময় গ্রামের এক বধূ দুটো কলসিতে জল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। আরে সুয়েতা ভাবি, কোথা থেকে জল নিয়ে আসছো? ওই গ্রাম থেকে জল নিয়ে এলাম। উপরওয়ালার দয়ায় ওই গ্রামে জলের কোন অভাব নেই। এই গরমে আমাদের গ্রামের কুয়া, নদী, পুকুর কোথাও জল নেই, কিন্তু ওই গ্রামে জলের কোন অভাব নেই। আমাদের গ্রামের মহিলারা ও পুরুষেরা সবাই ওই গ্রাম থেকে জল নিয়ে আসে, আর আমরাও তো প্রতিদিন জল নিয়ে আসি। রাকেশ সুয়েতা ভাবির কথা শুনে চিন্তিতভাবে বলল, আমিও ওই গ্রাম থেকে জল নিয়ে এসে আমার মাটির হাঁড়ি তৈরির কাজ করব। এতে আমার গ্রামের কেউ আমাকে বাধা দেবে না। এই বলে রাকেশ বনের পথ ধরে বাড়ির দিকে রওনা দিল। মা, আমাকে তাড়াতাড়ি একটি মাটির হাঁড়ি দাও তো। দিচ্ছি বাবা, কিন্তু এত তাড়াতাড়ি করার কি আছে? আজ অনেক দিন পরে তোমার মুখে হাসি দেখাচ্ছে যে। মুখে এই হাসির কারণ, আজ আমি জলের সমস্যার সমাধান করেছি যে। এতে খুশির খবর। ঠিক আছে বাবা, আমি এখনই একটি হাঁড়ি নিয়ে আসছি। রাকেশের মা খুশিতে মনে মনে ভাবতে লাগলো যে অনেক দিন পর জলের সমস্যার সমাধান করেছে, মানে আবার রাকেশ কাজে ফিরতে পারবে। রাকেশের মা একটি মাটির হাঁড়ি নিয়ে এসে রাকেশকে দিল। রাকেশ ওই হাঁড়ি নিয়ে ওই গ্রামের দিকে রওনা দিল। তুমি কে ভাই? তোমাকে তো এই গ্রামের লাগছে না। হ্যাঁ, আমি অন্য গ্রাম থেকে এসেছি। শুনেছি এই গ্রামের কুয়ার জল কখনোই শুকায় না, আর আমাদের গ্রামের কুয়ার জল শুকিয়ে গেছে। তাই আমি জল নিতে এসেছি। বড় চিন্তার বিষয় ভাই। চিন্তার বিষয় মানে? কোনো কিছু ঘটে গেছে নাকি? কিছুক্ষণ আগে হঠাৎ করে সমস্ত কুয়ার জল শুকিয়ে গেছে। তুমি তো জল পাবে না ভাই। কিছুক্ষণ আগেই তো আমাদের গ্রামের লোকজন তো এখান থেকে জল নিয়ে গেল। জল নিয়ে গেল ঠিকই, কিন্তু তারপরেই হঠাৎ করে একবার এতে কুয়ার জল শুকিয়ে গেল। বিশ্বাস না হলে তুমি নিজেই গিয়ে দেখে এসো। যখন নিজের কপাল খারাপ হয়, তখন সব ক্ষেত্রেই খারাপ চলে। ধন্যবাদ তোমাকে ভাই, আগেই জানিয়ে দেওয়ার জন্য। না হলে আমাকে অনেকটা পথ অতিক্রম করতে হতো। চিন্তিত হয়ে রাকেশ ওখান থেকে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূর গিয়ে গাছের তলায় বসে ঈশ্বরকে জিজ্ঞাসা করতে লাগল, ঈশ্বর, তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? যদি আমাকে জল নাই দিতে পারো, তাহলে মিথ্যা আশা জাগালে কেন? এতক্ষণ তো সব ঠিকঠাকই ছিল। যখনই আমি জল আনতে গেলাম, তখনই সব উল্টপাল্ট হয়ে গেল কেন? রাকেশ চিন্তিতভাবে গাছের তলায় বসে থাকল। এতটাই চিন্তিত ছিল যে সময় কিভাবে চলে গেল সে জানতে পারল না। সূর্য ডুবে গেল, সন্ধ্যা হয়ে গেল। এত সন্ধ্যা হয়ে গেছে। আমি এতটাই চিন্তিত ছিলাম যে সময় লক্ষ্য করেনি। মা চিন্তা করবে। আমি বাড়ি ফিরে যাই। রাকেশ উঠে বাড়ির দিকে রওনা দিতেই একটি একাকী রাস্তা দেখতে পেল। এই নির্জন রাস্তাটি কোন দিকে যাচ্ছে? আমি তো এই রাস্তাটা একবারও যাইনি। একবার কি দেখব এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে। এই নির্জন রাস্তাটি নিয়ে রাকেশের মনে চিন্তা জাগল এবং রাস্তা ধরে কিছু দূর যেতেই একজন বৃদ্ধলোক তাকে ডাকল। দাঁড়াও, তুমি কে বাবা? আর তুমি এ রাস্তায় বা কেন এসেছ? বাবা, আমি পাশের গ্রাম থেকে ঘুরতে ঘুরতে এ রাস্তায় চলে এসেছি। তোমাকে কি আসতে বলেছে রাস্তায়? তুমি কি জানো রাস্তায় কত জন্তু জানোয়ার থাকে? তোমার কি জীবন দামি নয় বোকা? এরম কিছু নয় বাবা, আমার জানা ছিল না। আমাকে ক্ষমা করে দেন বাবা। এখান থেকে চলে যা, আর কখনো এ রাস্তায় আসার কথা ভাববি না। কিন্তু আপনি কে? বিনা কারণে এত রাগান্বিত হচ্ছেন কেন? আমি কে এটা তো জানার দরকার নেই। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বাবার রাগান্বিত হয়ে রাকেশকে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাকেশ বাড়ি গিয়ে খাটিয়াতে বসে বাবার সম্পর্কে ভাবতে থাকে। বাবাকে ছিল, আর কেনই বা আমার ওই রাস্তায় যাওয়া বাবার পছন্দ নয়? রাকেশ একটিও উত্তর পেল না, কিন্তু সে ভাবতেই ছিল ওই সময় তার মা তার কাছে এলো।
রাকেশ জল নিয়ে চলে এসেছো? না মা, জল পাওয়া যায়নি। ওই গ্রামের কুয়ার জল শুকাতে শুরু করেছে। হে ঈশ্বর, এই গরমে আর কত সমস্যার মধ্যে পড়ব আমরা। একটা সমস্যার সমাধান হয় না, আরও 4টা সমস্যা জুড়িয়ে যাচ্ছে। না জানি এই গরমে আর কি কি ঘটবে। মা, তুমি চিন্তিত হইও না, একদিন না একদিন ঠিক সমাধান হবেই। মা ছেলে দুজনে চিন্তিত, কিন্তু একে অপরের ভরসা বাড়াতে থাকে। কয়েকদিন যাওয়ার পর গরম এতটাই বেড়েছে যে গ্রামে এক ফোঁটাও জল পাওয়া যাচ্ছে না। সূর্যের তাপ এতটাই বেড়েছে যে গ্রামের মানুষ বাইরে বেরোচ্ছে না। গ্রামের হাসি খুশি দৃশ্য আর না দেখতে পেয়ে রাজু চিন্তিত। না জানি আমাদের গ্রামের উপর কার নজর পড়েছে। আমাদের গ্রাম হাসি খুশি ছিল ও সবুজে ঘেরা ছিল। গ্রামের সবাই চিন্তিত ও উদাস হয়ে বসে রয়েছে। এই দৃশ্য আমি আর সহ্য করতে পারছি না। রাকেশ গ্রামের মোড়ে দাঁড়িয়ে গ্রামটাকে ভালোভাবে দেখছিল। সেই সময় গ্রামের প্রধান হেঁটে আসছিল। প্রধান মহাশয়, আপনার কি হয়েছে? আপনার শরীর অসুস্থ লাগছে। শুধু কি আমার? গ্রামের কারোরই অবস্থা ভালো নেই। কোথাও এক ফোঁটা জলও নেই। সকলের অবস্থা খারাপ। এখন তেমন মনে হচ্ছে যে গ্রামটা কোনো কালো জাদুর কবলে পড়েছে। সত্যি যদি এরকম হতে থাকে তাহলে গ্রামের কেউ বাঁচবে না। অনেকে তো অসুস্থ হয়ে পড়েছে। এই গরমে যদি আর বেশিক্ষণ আমি এখানে থাকি তাহলে আমিও অসুস্থ হয়ে যাব। আমি বাড়ি চললাম। প্রধান মহাশয় সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালেন না, বাড়ির দিকে রওনা দিলেন। রাকেশ ও বাড়ির দিকে রওনা দিল এবং দেখল যে তার মা দুর্বল অবস্থায় খাটিয়ার উপরে চাদর গায়ে শুয়ে আছে। মা, তুমি ঠিক আছো তো? না বাবা, ও কিছু না, ঘুম আসছিল তাই। মিথ্যা কথা বলিও না মা। জলের জন্য দুর্বল হয়ে গেছো। তোমরা সবাই জলের জন্য অসুস্থ হয়ে পড়ছো। জলের জন্য মানুষ অসুস্থ। যদি তৃষ্ণার্তের অভাবে মৃত্যু থাকে তাহলে মৃত্যু হবে। এটা তো আমাদের হাতে নয়। আমাদের শুধু প্রার্থনা করার আছে, আর কোনো কিছু নেই। না না মা, আমি আর হাতের উপর হাত দিয়ে বসে থাকতে পারবো না। ভাগ্যর সাথে লড়াই করব। ভাগ্যর দোষ দিয়ে বসে থাকাটা ঠিক হবে না। বাবা রাকেশ, যাও তুমি গিয়ে আরাম করো। আমি সম্পূর্ণ ঠিক আছি। না না মা, এ সময় আরাম করার সময় নয়। তুমি তোমার খেয়াল রেখো। আমি এই সমস্যার সমাধান করেই বাড়ি ফিরব। কিন্তু তুমি যাবে কোথায়? তুমি আমার উপর ভরসা রাখো, খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। রাকেশ এই সমস্যা ঠিক করবে বলেই বেরিয়ে পড়ল, কিন্তু তার জানা ছিল না এই সমস্যার সমাধান কিভাবে করবে। তার সত্ত্বেও সে নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে গেল সবারের ভালো করার উদ্দেশ্যে। কয়েকদিন সে গ্রামে গ্রামে ঘুরে বেড়াল। কোথাও জল ছিল না। আশপাশের সব গ্রামেই জলের অভাব ছিল। ঘুরতে ঘুরতে জঙ্গলে বিশ্রাম করল। আশপাশের কোনো গ্রামেই তো জল পাওয়া যাচ্ছে না। দিনের দিন গরম বাড়তেই আছে। আমার গ্রামের মানুষকে কিভাবে বাঁচাবো? কি করব? এতদিন ধরে না খেয়ে ও তৃষ্ণার্ত অবস্থায় ঘুরে বেরিয়ে রাকেশ দুর্বল হয়ে পড়ে। ওর পোশাক ফেটে গেছিল। ওর শরীর ওর সঙ্গ ছেড়ে দিয়েছিল। এত কিছুর পরেও সে বিশ্বাস হারায়নি। জলের খোঁজে জঙ্গলে ঘুরেই বেড়াচ্ছিল। তখনই বাবার চেঁচানোর শব্দ শুনতে পেল। হে ঈশ্বর, আমাকে বাঁচিয়ে নাও। আমার অনেক কষ্ট হচ্ছে। রাকেশ ও চিৎকার শুনে উঠে এবং বাবার দিকে দৌড়িয়ে চলে আসে। বাবার পায়ে গুরুতর চোট লাগেছিল। বাবার পা নীল হয়ে গেছিল। বাবা, আপনার পায়ে কিভাবে চোট লাগলো? জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, সে সময় কিছু জন্তু জানোয়ার আমাকে অ্যাটাক করে। শুনেই রাকেশ কিছুটা কাপড় ছিঁড়ে এবং বাবার পায়ে বেঁধে দেয়। বেঁধে দেওয়ার ফলে বাবা অনেকটা আরাম অনুভব করল। বাবা, এখন আপনার কেমন অনুভব হচ্ছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি অনেকটা আরাম বোধ করছি। আমি তো অনেকটাই অসহায় হয়ে পড়েছিলাম। তুমি ঠিক সময়ে এসে আমাকে সাহায্য করে রক্ষা করলে। কিন্তু বাবা, একটা কথা বলুন তো, আপনি এই জঙ্গলে কি করেন?
বলবো, আমি সব বলবো। কিন্তু তুমি বলো, তুমি এখানে কি করছো? আর বারবার জঙ্গলের নির্জন রাস্তায় কেন আসো? বাবা, আমি জলের খোঁজে ঘুরে বেড়াচ্ছি। আমার গ্রামের লোক তৃষ্ণা যে কাতর হয়ে আছে। ওদের এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ পর্যন্ত জলের সমস্যা দূর না করতে পারবো ততদিন ঘরে ফিরব না। ও আচ্ছা, তুমি আমার সঙ্গে চলো। কোথায় বাবা? আমার সঙ্গে চলো। ওখানে গেলে তোমার সমস্ত প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবে। রাকেশ বাবার সাহায্য করেছিল, তাতে বাবা অনেক খুশি। তাই বাবা ওই নির্জন রাস্তা দিয়ে রাকেশকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দুজনেই একটি কুয়ার পাশে এসে পৌঁছালো। ওই কুয়াটাতে জলে পরিপূর্ণ ছিল। মনে হচ্ছে এই গরমে এর উপর কোনো প্রভাবই পড়েনি। এই নাও, আজ থেকে এই কুয়াটা তোমারই হলো। তোমার যত ইচ্ছা এখান থেকে জল নিতে পারো। এরপর থেকে আমি তোমাকে কখনোই বাধা দেব না। তোমার খোঁজ আজ সম্পন্ন হলো। জল দেখে রাকেশের মনে শান্তির লেহের বয়ে গেল। রাকেশ অনেক আনন্দিত হল। বাবা, আপনি কে? আর এই কুয়ার কি রহস্য? আর আপনি আমাকে এখানে আসতে বাধা দিতেন কেন? আমার পূর্বপুরুষেরা এই জঙ্গলের রক্ষক ছিল, আর এই জঙ্গলেই ওদের বাড়ি ছিল। আমি এখানে লালিত পালিত হয়েছি, আর এই জঙ্গলের সঙ্গে আমার মন প্রাণ এক হয়ে আছে। অনেকদিন আগে এই একই অবস্থা দেখা গিয়েছিল। তখন আমার পূর্বপুরুষেরা এই কুয়া খনন করেছিল। আচ্ছা, এই জন্য কি আপনি এই জঙ্গলেই থাকেন? হ্যাঁ, এই জন্যে। আমি কোনোমতেই চাইছিলাম না যে কেউ এই কুয়া পর্যন্ত পৌঁছাক। এই কুয়া আমার পূর্বপুরুষের স্মৃতির রূপে আছে। এখন যে অবস্থায় মানুষ আছে, যদি এই কুয়ার খোঁজ পাই তাহলে জলের জন্য সবাই চলে আসবে। এই জন্য মানুষকে এখানে আসার জন্য বাধা প্রদান করতাম। কিন্তু তুমি স্বার্থপর নও। তুমি অপরের উপকার করো। তার জন্যই তুমি এই কুয়া পর্যন্ত পৌঁছাতে পেরেছ। স্বয়ং ঈশ্বরই হয়তো চাইছিল তুমি এই পরিশুদ্ধ পানি যেতে পাও। অবশেষে রাকেশের ধৈর্যের ফল মিলেই গেল। রাকেশ জলের সমস্যার সমাধান করেই ফেলল। এই কুয়াটা সাধারণ কুয়া নয়, এটা প্রাচীনকালের কুয়া ছিল, যেটি ওই সময়ের মানুষ অনেক অত্যাধুনিক পদ্ধতিতে তৈরি করেছিল। এই জন্যই যতই গরম পড়ুক না কেন ওই কুয়ার জল কখনোই শুকাতো না। অনেক অনেক ধন্যবাদ বাবা। আপনার জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলাম। আপনার জন্য আমি আমার জীবনের সবচাইতে বড় লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। আমি তোমার জন্য প্রার্থনা করছি যাতে তোমার সব সমস্যা দূর হয়ে যায়, আর তুমি এত কষ্ট করে আজ পর্যন্ত যা পেতে চেয়েছো তা যাতে তুমি পাও। বাবাকে ধন্যবাদ জানিয়ে রাকেশ ওখানে থাকা একটি হাঁড়িতে জল পূর্ণ করে বাড়ির দিকে রওনা দিল। অনেকদিন তার মা তাকে বাড়িতে দেখে আনন্দিত হল। এতদিন তুমি কোথায় ছিলে? আমি কত চিন্তায় ছিলাম তুমি কি জানো? তোমার কি তোমার মার প্রতি একটুকু চিন্তা ভাবনা নেই? এর জন্যই তুমি তোমার মাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমাকে ক্ষমা করে দাও মা। এই দেখো আমি কি নিয়ে এসেছি। রাকেশ তার মাকে জলপূর্ণ হাঁড়ি দেখাল। তার মা অত্যন্ত তৃষ্ণার্ত ছিল। রাকেশ তার মাকে এক গ্লাস জল দিল। এত পরিষ্কার ও শুদ্ধ জল পান করার পর তার মা সুস্থ হয়ে গেল। রাকেশ, তুমি এই জল কোথা থেকে নিয়ে এলে? এত পরিষ্কার জল আমি ছোটবেলায় পান করতাম। পরিষ্কার পরিচ্ছন্ন জলের স্বাদ অন্যরকমই হয়, মনে শান্তি মিলে। মা, আমাদের আর কখনোই জলের অভাব হবে না। আজকে আমি বুঝতে পেরেছি জলই জীবন। শরীরকে সতেজ রাখতে জলই গুরুত্বপূর্ণ উপাদান। তারপর রাকেশ ওই জল দিয়ে মাটির হাঁড়ি তৈরি করতে শুরু করল। ওই জল দিয়ে হাঁড়ি অত্যন্ত শক্ত ও সুন্দর তৈরি হতে লাগল। রাকেশ মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাঁড়ি কম দামে বিক্রি করতে লাগল এবং হাড়ের সঙ্গে জলপূর্ণ করে দিতে লাগল। জলের পয়সা নিত না। মানুষের বাড়িতে শুদ্ধ জল পৌঁছে দিত, তার পরিবর্তে মানুষ তাকে দোয়া প্রদান করত। প্রধান মহাশয়, এই নিন আপনার হাঁড়ি ও জল। ধন্যবাদ জানাই তোমার বুদ্ধির জন্য। তুমি এক ঢিলে দুই পাখি মারছ। হাঁড়ি ও বিক্রি করছো এবং লোকের কাছ থেকে দোয়াও পাচ্ছ। যা কিছু হচ্ছে সব ঈশ্বরের দান।
কথায় আছে না, যা কিছু হয় ভালোর জন্যই হয়। রাকেশ, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কাজে বাধা দিয়েছিলাম। ওই সময় আমাদের জলের ঘাটতির জন্য আমি এটা করেছিলাম। না না প্রধান মহাশয়, আমাকে লজ্জিত করবেন না। আপনি গ্রামের সম্মানিত ব্যক্তি। আপনি যা করেছেন গ্রামের লোকের ভালোর জন্যই করেছেন। ওই কথা নিয়ে আমি কিছুই ভাবিনি। রাকেশ তার সাহস ও কঠিন পরিশ্রম করে গরমকে হার মানিয়েছে। এর ফলে গ্রামের সবার কাছে প্রিয় হয়ে গেছে। আশেপাশের গ্রামেরও মানুষ রাকেশের কাছ থেকে হাড়ি নিতে লাগলো। সকলের জলের সমস্যা দূর হলো। রাকেশ আস্তে আস্তে ধনী ব্যক্তিতে পরিণত হলো। এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।